শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূতের সাথে। দুর্নীতিমুক্ত থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান, বলছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বাড়ানোর বিষয়ে জোর। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় হাসিনা কামাল সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। সালমান আনিসুলের সাক্ষ্য গ্রহণ শুরু। এবং 14 এপ্রিলের আগে বগুড়া 6 এবং শেরপুর 3-এ উপনির্বাচন, বলছে এসি। এমপিদের শপথের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ভোট। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল যত দ্রুত সম্ভব চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সৌদি রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রদূত বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌদি সরকার। প্রাইম মিনিস্টার হিসাবে সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্সের বিভাগে আসছিলেন, তো সৌদির সাথে আমাদের সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নত করা যায়। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তিনি বলেন, রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন, সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সকল ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের নেতৃবৃন্দের সাথে বৈঠকে জোট নেতাদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি পর্যায়ের কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রতিনিধি দল। বৈঠকে শিক্ষা কারিকুলাম, শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট গতিশীল করা সহ বেশ কিছু দাবি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা। সেই উৎসবতার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু আপনি সেটা বাস্তবায়ন করে ছেড়েছেন এবং আমরা পেয়েছি সেই উৎসবতা 25%। কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা উপহার দেব। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবি পূরণের আশ্বাস দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তাদের দাবিগুলো শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। শিক্ষাঙ্গনে দুর্নীতি বন্ধে পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এগুলি ফাংশনাল করতে সময়ও লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। এতে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতের সকল দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে। শিক্ষার সকল কারিকুলামকে সরকার এক ছাতার নিচে নিয়ে আসার কথাও ভাবছে বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, ফাতিমা মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা, তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা। একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ,
ঢাকা। 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল করা হয়েছে। আসামি শেখ হাসিনা কামাল সহ পলাতকদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তির জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিকে একই ট্রাইব্যুনালে কারফিউ জারি করে গণহত্যায় উস্কানি মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2 এ তামিম হত্যার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুদাসসির আলী। 2016 সালের 26 জুলাই ঢাকার কল্যাণপুরের 5 নম্বর সড়কে জাহাজবাড়ি নামে এক ভবনে 9 জনকে জঙ্গি বানিয়ে গুলি করে হত্যা করা হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 8 জনকে আসামি করা হয়। এর মধ্যে পুলিশের সাবেক আইজিপি AKM শহীদুল হক সহ গ্রেপ্তার রয়েছেন 3 জন। শেখ হাসিনা, কামাল সহ পলাতক 6 জন। রোববার গ্রেপ্তারকৃতদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আটক ও পলাতক সহ প্রত্যেকের বিরুদ্ধে এনইআর রিপোর্ট দাখিল হয়। পত্রিকায় পলাতকদের আত্মপ্রকাশে বিজ্ঞপ্তি জারির নির্দেশ জারি করা হয়। পরে বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর MH তামিম। সেখানে আজকে এনইআর অর্থাৎ নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট দাখিলের দিন ধার্য ছিল। প্রত্যেকটি আসামির বিরুদ্ধেই এই রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে দাখিল করা হয়েছে। আগামী তারিখে পত্রিকায় অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে পেপার নোটিফিকেশন জারির জন্য দিন ধার্য হয়েছে। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে কারফিউ জারি করে হত্যা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন 2 জন। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 3রা মার্চ। প্রথম দিনের সাক্ষ্যের সারমর্ম তুলে ধরেন প্রসিকিউটর তামিম। ইমরান হোসেন তিনি 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। আরেকজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, ওনার নাম মোহাম্মদ কামাল হাওলাদার। তিনি বলেছেন যে সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে ছাত্র জনতার উপরে গুলি করেছে। তবে আনিসুল ও সালমানের আইনজীবী সাক্ষী 2 জনকে জেরা করেন। আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই, তো এ ধরনের তথ্যের ভিত্তিতে আসলে ওনারা যে সাক্ষ্য দিয়েছেন সেটা সঠিকভাবে সাক্ষ্য দেন নাই। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে ইমাম হোসেন তাইম হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে অভিযোগ আমলে নিয়ে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণের জন্য 29 মার্চ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলায় 11 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন 2 জন। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। বগুড়া 6 এবং শেরপুর 3-এর উপনির্বাচন 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের শপথ গ্রহণের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে বিধান অনুযায়ী ভোট করার হবে বলে জানান কমিশনার। বলেন, স্থানীয় সরকারের নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে, সংসদ তা নির্ধারণের পরে সিটি কর্পোরেশনের ভোটের সিদ্ধান্ত নেবে এসি। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে 2টো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার। মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর দেয়া চেতনানাশক মিশ্রিত পানি খেয়ে গৃহকর্ত্রীর আয়শার মৃত্যুর ঘটনায় গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন PBI। বৃহস্পতিবার গৃহকর্মী বিলকিসকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে PBI ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পুলিশ বলছে, ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পায় বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা
সংগঠিত করেছে। গৃহ যে কর্ত্রী এবং তার যে হাজবেন্ড, তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের, এবং সে এইভাবে লুটপাট করেছে এবং গোল্ডগুলা কোথায় বিক্রি করেছে ইত্যাদি তথ্য সে আমাদেরকে দিয়েছে। দেশি বিদেশি বিভিন্ন সমীক্ষায় বসবাসের অযোগ্য শহরের তালিকায় বরাবরই এসেছে ঢাকার নাম। 2 দশকে 3 গুণ বেড়েছে যানজট, শব্দদূষণ, গ্যাস আর পানির সংকট। এজন্য বিগত কয়েকটি সরকারের সদিচ্ছা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। এসব সমস্যা থেকে দ্রুত পরিত্রাণে নতুন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ চান তারা। এক্ষেত্রে দ্রুত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। রাজন হোসেনের ক্যামেরায় বিজন কুমারের রিপোর্ট। মিরপুরের আদর্শনগরের বাসিন্দা শাহিদা বেগম। রান্নাঘরে তার যুদ্ধ নিত্যদিনের। গ্যাস সংকটে বেশিরভাগ সময়ে চুলা জ্বলে না, কালেভদ্রে আসলেও তাতেও থাকে নিম্নচাপ। শাহিদার এলাকায় গেল 1 বছর ধরেই চলছে এমন সমস্যা। সকালে রান্না করা যায় না, গ্যাস থাকে না। রাজধানী শহর ঢাকায় কেবল 1-2টি সংকট নয়, ঘর থেকে বাইরে বেরুলেই নানা সমস্যায় জেরবার হতে হয় মানুষকে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানিকে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা সময় হাতে রেখে বাসা থেকে বের হতে হয়, কারণ নগর জুড়ে সীমাহীন যানজট। মিরপুর 1 থেকে আপনার যদি আমি পল্টন পর্যন্ত যাই, সচিবালয় পর্যন্ত যাই, এখানে আমার টোটাল 30 মিনিট মতো সময় লাগে। ওখান থেকে আমার যাত্রাবাড়ি পৌঁছাতে 1.5 ঘন্টা সময় লাগে। এর পাশাপাশি শব্দ আর বায়ু দূষণের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করতে হয় রাজধানীবাসীকে। সমস্যাগুলো দিন, মাস কিংবা বছরের নয়, দশকের পর দশক ধরেই চলছে। শাহবাগে দোকান করি, গাড়ির শব্দে কানে কিছু শুনি না, বাসের লেগে দাঁড়ায় রয়েছে, অসুস্থ লাগতেছে। এই দেশে এরকম থাকেনি। সুন্দরভাবে আসলাম, বাসা থেকে বের হইলাম, বের হওয়ার পরে তো আর সুন্দর মন মানসিকতাটা থাকে না। বাংলাদেশে সরকার আসে যায়, নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতিতে সবসময় প্রাধান্য থাকে রাজধানীর সমস্যা সমাধান আর উন্নয়ন কেন্দ্রিক, কিন্তু বাস্তব চিত্র সবার চোখের সামনে। ফলে এবার নতুন সরকারের কাছ থেকে কার্যকর সমাধান দেখতে চান নগরবাসী। আগের সরকার যেহেতু চেষ্টা করেছিল হয়তো যানজট নিরসন করার জন্য, কিন্তু সফল হতে পারে নাই। সরকারের যে আমরা সবসময় গ্যাস পাই, আবার ভালো বাজে ঠান্ডা বাজে রান্দা বাইরে আছেন, বাচ্চাকে ঠিক মতো টাইম মতন খাওয়াইতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, ধারণ ক্ষমতার কয়েক গুণ জনসংখ্যার এই নগরীতে কোনো সমস্যাই তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। এক্ষেত্রে প্রথম এবং প্রধান পদক্ষেপ হতে হবে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। এই সরকারের জন্য অবশ্যই ঢাকায় যেমন পরিষেবার মান বাড়াতে হবে, তার কোয়ান্টিটি বাড়াতে হবে, পাশাপাশি মানুষ যেন ঢাকায় না আসে, যে এলাকা আছে সেই এলাকাতে যেন কর্মসংস্থান, নাগরিক সুবিধাদি পায়, তাহলে কিন্তু ঢাকার উপরে একটু হলেও চাপ কমবে। যত্রতত্র উন্নয়ন না করে শুরুতেই পরিকল্পনা সাজাতে নতুন সরকারকে পরামর্শ দেন এই নগরবিদ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন নিজ এলাকার নেতাকর্মীদের উপর হামলাকারীদের কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে দ্রুত তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা। সকালে রাজধানীর একটি হাসপাতালে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনকালীন প্রতিপক্ষের হামলায় তার প্রায় 100 নেতাকর্মী আহত হয়েছে। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন শিক্ষা প্রতিমন্ত্রী। এবং আমাদের নেতাকর্মীরা কোথাও কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, কিন্তু আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে, তাদের কর্মী বাহিনী এতটাই আহত করেছে যে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। সো এই যে মৃত্যুর সাথে লড়াই করছেন, এইটা আমরা কখনোই কোনো ধরনের আইনি বিচার ছাড়া ছেড়ে দিতাম না, এখনো ছেড়ে দেব না। রাজধানীতে জমে উঠেছে ইফতার বাজার, তবে এবার বাড়তি দাম নিয়ে ক্ষুব্ধ রোজাদাররা। এর পাশাপাশি স্বাস্থ্যসম্মত ইফতারের অভাব রয়েছে বলে জানান তারা। গুণগত মানের ইফতার নিশ্চিতের ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের তৎপর হওয়ার দাবিও জানান ক্রেতারা। এ নিয়ে আরও জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাজীব, যেমনটাই আমরা বলছিলাম, ইফতার বাজার নিয়ে ক্ষুব্ধ হচ্ছেন ক্রেতা বিক্রেতারা, অনেক কিছুই বলছেন তারা একে অপরকে। আপনি এই মুহূর্তে ইফতার বাজারে আছেন, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ সোনিয়া। আসলে সভ্যতার উৎকর্ষতার সঙ্গে সঙ্গে মানুষের প্রয়োজনে অনেক কিছুই যোগ হয়েছে আমাদের জীবনে, তেমনি পিছিয়ে নেই ইসলামী সংস্কৃতিও। ইসলামী সংস্কৃতিতেও অনেক কিছু যোগ হয়েছে। সেই ধারাবাহিকতায় মাহে রমজান উপলক্ষে খাবারের পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন
দোকানিরা। আমরা আছি রাজধানীর বেইলি রোডের একটি দোকানে। রাজধানীর বেইলি রোড আসলে অর্ধ শতাব্দী ভরে সুনাম কুড়িয়ে আসছে স্বাস্থ্যসম্মত ভালো খাবার তৈরিতে। রাজধানীর বেইলি রোডের বিভিন্ন দোকান আসলে ইফতারের পোস্টার সাজিয়ে বসে আছে, বিভিন্ন রকম খাবার নিয়ে তারা পোস্টার সাজিয়েছে। আসলে বিকেল থেকে এখানে দর্শক সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখানে যদি আমি যেখানে আমি আছি এখানে বিভিন্ন আইটেম সাজানো হয়েছে। আমি কয়েকটা আইটেমের যদি নাম বলি, যেমন নবাবী স্পেশাল শাহি জিলাপি, নবাবী স্পেশাল রেশমি জিলাপি, নবাবী স্পেশাল বুন্দিয়া, স্পেশাল ফিরনি, শরবত, নবাবী লাবাং, সুইট লাবাং, চিকেন ঝাল ফ্রাই, চিকেন রোস্ট পিস, আস্ত মুরগি রোস্ট, মাটন লেগ, স্পেশাল গরুর তেহারি, স্পেশাল মোরগ পোলাও সহ আরও অনেক খাবারের আইটেম তারা সাজিয়েছে। আসলে চিরাচরিত যে প্রথাগত যে ইফতারি আইটেম আছে তার বাইরেও অনেক কিছুর সমাহার আমরা এখানে দেখতে পাচ্ছি। কেউ অফিসের প্রয়োজনে নিচ্ছে, কেউ বা নিচ্ছে পরিবার পরিজনের সঙ্গে ভাগাভাগি করে খাবে, কেউ বা ভিন্ন স্বাদের খাবারের স্বাদ নিতে এখানে আসছেন। আমার সঙ্গে এখানে আছেন দোকানটির কর্ণধার। তার কাছে আমি জানতে চাইবো কেমন সাড়া পাচ্ছেন আসলে? আলহামদুলিল্লাহ, আমরা গতবারের চাইতে এবারে রমজানে যথেষ্ট সাড়া পেয়েছি। মোটামুটি মানে বেশ ভালো কাস্টমারের পেয়েছি। তবে যেটা সবচেয়ে বড় সমস্যা মনে করছি সেটা হলো সবাই বলছে যে জিনিসের দাম বেশি, কিন্তু আসলে বর্তমান বাজারের মানে যে ঊর্ধ্বগতি মূল্য এবং জ্বালানি যে সমস্যা, সেই সমস্যার কারণে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো দাম কিন্তু বৃদ্ধি করিনি। আমরা গতবারও যা রেখেছি এবারও কিন্তু একই দামে রেখেছি। ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন যে খাবারের দাম আসলে বাড়ায়নি, কিন্তু মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমার কারণে আসলে মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাচ্ছে কেনাকাটা। সেই হিসাবে এখানে দাম নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে ঠিকঠাক আছে, কেউ বলছেন যে গতবারের তুলনায় বেশি আছেন। আর দোকানিরা যেমনটি বলছিলেন রাজীব, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে 4 জন গ্রামবাসী আহত হয়েছে। সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাংপালা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। খেলার খবর। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন সাবেক জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। এর আগে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান না। তার জায়গায় হাবিবুর বাশারকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এর আগে সুমন 2016 থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 8 বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গার্লস থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ করলেন সৌদি রাষ্ট্রদূত। দুর্নীতিমুক্ত থাকবে সব শিক্ষা প্রতিষ্ঠান, বলছেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্ট বাড়ানোর বিষয়ে জোর। জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় হাসিনা কামাল সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। সালমান আনিসুলের সাক্ষ্য গ্রহণ শুরু। এবং 14 এপ্রিলের আগে বগুড়া 6 এবং শেরপুর 3-এ উপনির্বাচন, বলছে ইসি। এমপিদের শপথের 90 দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ভোট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যায় 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।